ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে এসএলএসটি পরীক্ষা আগামী দিনে হতে চলেছে, 2 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ ইতিহাসের যে 2 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসতে চলেছে তা কিন্তু তোমরা প্রায় সকলেই জানো। বিগত দিনের ভিডিওগুলোতে আমি আমার চ্যানেলে এই 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে চলেছি। তো বন্ধুরা, চলো কথা না বাড়ি শুরু করা যাক। এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা অত দ্রুত পেয়ে যাও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। অশোকের শিলালেখগুলির সম্বন্ধে লিখুন। উত্তর বলছি, অশোকের শিলালেখগুলি পালি ও প্রাকৃত ভাষায় ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে লিখিত। তিনি উত্তর পশ্চিমের যবন প্রজাদের জন্য খরষ্টি লিপি ব্যবহার করেন। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ এই লিপির পাঠোদ্ধার করতে সমর্থ হন। তার লিপির সংখ্যা 35টি এবং শিলালেখগুলি পর্বতলিপি, স্তম্ভলিপি, গুহালিপি এই 3 শ্রেণীতে বিভক্ত। গুরুত্বপূর্ণ লিপির মধ্যে ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের অনুতাপ, মাস্কি লিপিতে ধম্ম কথার ব্যবহার, অষ্টম লিপিতে বিহার যাত্রা প্রভৃতির উল্লেখ আছে। অশোকের শিলালেখগুলি মৌর্য যুগের ইতিহাসের প্রামাণ্য দলিল। পরের প্রশ্ন বন্ধুরা, আকবরের শাসন ব্যবস্থায় শেরশাহের প্রভাব কতখানি ছিল? উত্তর দেখে নাও। ঐতিহাসিক কিন বলেন, শেরশাহের স্বল্পকালীন শাসন ব্যবস্থার ভিত্তি ছিল ঐক্যের আদর্শ। এ কথা অস্বীকার করা যায় না। তোমরা কিন্তু প্রত্যেকেই এই ঐতিহাসিক কিনের যে উক্তিটা, এটা কিন্তু অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। যে একথা অস্বীকার করা যায় না যে এই আদর্শ আকবরকে প্রভাবিত করেছিল। শাসন ব্যবস্থা ও মুদ্রা ব্যবস্থার প্রভাব আকবরের শাসন ব্যবস্থায় প্রতিফলিত হয় এবং কিছু ক্ষেত্রে আকবর শেরশাহের শাসন নীতির পূর্ণ দান করেছিলেন। ঠিকই, মানে এখানে পূর্ণতা হবে, কিন্তু আকবর রাষ্ট্রনীতি ও শাসননীতির ক্ষেত্রে মৌলিকতার পরিচয় দেন। তবে শাসন পরিচালনায় প্রজানুরাগ ও ধর্মনিরপেক্ষতা শেরশাহের মতো আকবরের মধ্যেও পরিলক্ষিত হয়। এই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আকবর এবং শেরশাহের শাসন ব্যবস্থার ক্ষেত্রে মিল লক্ষ্য করা গিয়েছিল। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধের উত্থানের কারণগুলি কি? উত্তর বলছি, মগধের ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থান তার উত্থানের সহায়ক ছিল। মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত এবং দ্বিতীয় রাজধানী পাটলিপুত্র 3টি নদীর সঙ্গমে অবস্থিত হওয়ায় বহিঃশত্রুর আক্রমণের প্রতিবন্ধক ছিল। নদীগুলি ব্যবসা বাণিজ্যের ও কৃষি সহায়ক ছিল এবং উর্বর জমিতে সহজে কৃষি উৎপাদন হওয়ায় সেনাবাহিনীতে লোকের অভাব ছিল না। অন্যদিকে গহন অরণ্যের কাঠ ও হস্তি দ্বারা রথ নির্মাণ, হস্তি বাহিনী এবং পার্শ্ববর্তী লৌহ খনির উত্তোলিত লৌহ সমরাস্ত্র ও কৃষি সরঞ্জাম তৈরির সহায়ক ছিল। পরন্তু বিম্বিসার, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্যের মতো যোগ্য শাসকের আবির্ভাব মগধের সাফল্যের অন্যতম কারণ। পরের প্রশ্ন, 19বিংশ শতাব্দীর প্রাক্কালে অবশিল্পায়নকে কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর বলছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের কুফল হিসাবে ভারতের চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, যা অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে খ্যাত। এ বিষয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক থাকলেও ভারতে অবশিল্পায়ন একটি বাস্তব ঘটনা এবং অনেকাংশে তা অনিবার্য ছিল। কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলস্বরূপ ভারতকে কাঁচামাল সংগ্রহের উৎসে পরিণত করা, বাজার সৃষ্টির জন্য ভারতের ব্রিটিশ পণ্যের কৃত্রিম চাহিদা সৃষ্টি, ভারতীয় ধনী ও মধ্যবিত্তদের বিদেশি পণ্যের উপর ঝোঁক, ঔপনিবেশিক বাজারে শিল্পদ্রব্য বিক্রির একচেটিয়া প্রবণতা এবং সর্বোপরি ব্রিটিশ সরকারের সংরক্ষণ ও
শুল্ক নীতি অবশিল্পায়নকে অনিবার্য করে তোলে। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলির সম্বন্ধে লিখুন। মানে বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লিখতে হবে। 1 নম্বর পার্থক্য দেখে নাও। জৈন ধর্মে সকল বস্তুতে প্রাণ সত্তা আরোপিত হলেও বৌদ্ধ ধর্মে তা নয়। মানে বৌদ্ধ ধর্মে সকল বস্তুতে প্রাণ সত্তা আরোপিত হয়নি। 2 নম্বর, জৈন ধর্মে বর্ণভেদকে কর্মফল রূপে ব্যাখ্যা করা হয়েছে। বৌদ্ধ ধর্মে বর্ণভেদ নিন্দা নয়। 3, জৈন ধর্মে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত, মানে জিনের উপরে নয়। বৌদ্ধ ধর্মে ঈশ্বর সম্পর্কে নীরব। 4, জৈন ধর্মে কর্মের অহিংসা ও কৃচ্ছ সাধনের কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্মে মধ্যপন্থা অবলম্বন করা হয়েছে। 5, জৈন ধর্মে পালি ভাষা ব্যবহৃত হলেও বৌদ্ধ ধর্মে প্রাকৃত ভাষা ব্যবহৃত। 6, জৈন ধর্ম ভারতের মধ্যে সীমাবদ্ধ, বৌদ্ধ ধর্ম ভারতের বাইরেও প্রচারিত হয়েছিল। পরের প্রশ্ন, আকবর যে নতুন ধর্ম প্রবর্তন করেছিল তা আলোচনা করো। দেখে নেওয়া যাক উত্তর। উদার ও পরধর্ম সহিষ্ণুতার মূর্ত প্রতীক মহামতি আকবর 1582 খ্রিস্টাব্দে সকল ধর্মের সার বস্তু নিয়ে দিন ই ইলাহি নামে এক নতুন একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন, যার আদর্শ ছিল সুল ই কুল। তোমাকে এটা সুলহ ই কুলও লিখতে পারো, অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। এই ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা, অন্ধবিশ্বাস, দেবতা, দেবমন্দির, পুরোহিত বা ধর্মগ্রন্থের স্থান ছিল না। এই ধর্মমতের মূল কথা ছিল নিরামিষ ভোজন, দান ধর্ম পালন, পরস্পরকে আল্লাহ আকবর সম্ভাষণ এবং সম্রাটের জন্য ধন, প্রাণ, মান বিসর্জন দেওয়ায় শপথ গ্রহণ। 18 জন বিশিষ্ট মুসলিম ও 1 জন বিশিষ্ট হিন্দু বীরবল এই ধর্মমত গ্রহণ করেন এবং আকবরের মৃত্যুর পর এই ধর্ম বিলীন হয়ে যায়। মানে এই ধর্মর যে নিয়ম নীতিগুলো ছিল এতই কঠোর ছিল যে সকল সাধারণ মানুষের পক্ষে তো নয়, এমনকি রাজদরবারের যে সমস্ত সভাসদরা ছিল তাদের পক্ষে এই ধর্ম সঠিকভাবে অনুসরণ করা খুবই কষ্টসাধ্য ছিল। পরের প্রশ্ন, অশোকের ধর্ম মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর বলছি। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে অনেকে অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং এই কারণে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিদ্রোহের কথা বলে থাকেন। কারণ অশোক ধর্ম মহামন্ত্র নিয়োগ, ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রয়োগ এবং ধর্মের কারণে পশুবলি নিষিদ্ধ করেন। অনেকের মতে অশোকের অহিংস ও ধর্মবিজয় নীতি মগধের ক্ষাত্র শক্তি বিনষ্ট করে, মানে ক্ষত্রিয় শক্তি বিনষ্ট করে, সাম্রাজ্যের পতন ডেকে আনে। কিন্তু অশোক সেনাবাহিনী ভেঙে দেননি। তাছাড়া তার মৃত্যুর 50 বছর পর এই সাম্রাজ্যের পতন হয় এবং সেজন্য তাকে দায়ী করা যুক্তিযুক্ত নয়। পরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজয়ের কারণ কি ছিল? উত্তর বলছি। মারাঠাদের তুলনায় আহমদ শাহ আবদালির সুদক্ষ নেতৃত্ব, শক্তিশালী সেনাবাহিনী, সমর উপকরণের মানে যুদ্ধের জন্য যে সমস্ত উপকরণ লাগে সেই সমর উপকরণের প্রাচুর্য, সেনাবাহিনীর শৃঙ্খলা অধিক অগ্রগণ্য ছিল। অপরদিকে মারাঠাদের প্রধান যুদ্ধাস্ত্র বর্ষা ও তলোয়ার আফগানদের বন্দুক ও কামানের সামনে দাঁড়াতে সক্ষম হয়নি। সঙ্গে সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, রোহিল্লা নেতা নজির খানের আবদালির প্রতি সহযোগিতা এবং রাজপুত ও জাটদের মারাঠাদের প্রতি অসহযোগিতা, মারাঠা বাহিনীর সংহতির অভাব ও তাদের হঠকারী সিদ্ধান্ত এবং প্রাকৃতিক বিপর্যয়ের মারাঠাদের পরাজয় অনিবার্য করে তোলে। পরের প্রশ্ন দেখে নাও, সুলতানি শাসনকে কি যাজকতন্ত্র বলা যায়? উত্তর বলছি। ইসলামীয় ধর্মনীতি অনুযায়ী একটি মুসলমান রাজ্যে কোরআন ভিত্তিক ইসলামীয় শাসন প্রচলন রীতি ছিল। সুলতান আল্লাহর
প্রতিনিধি হিসাবে বিবেচিত হতেন। সেই অর্থে সুলতানি আমলকে ধর্মাস্ত্রী বা যাজকতন্ত্র বলা যায়। কিন্তু ভারতের সুলতানি শাসকেরা ইসলাম ধর্মকে গভীরভাবে শ্রদ্ধা করলেও শাসন কার্যে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটাতেন। কোরআন নির্দিষ্ট নয় এমন অনেক আইন যেমন জারি করতেন, তেমনি রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্মযাজক বা উলেমাদের অসঙ্গত প্রস্তাবকে উপেক্ষা করতেন। তাই কঠোর অর্থে সুলতানি শাসনকে কখনোই যাজকতন্ত্র বলা যায় না। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি? উত্তর, বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর, এখানে একটা আকার হবে, বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। কিন্তু আধুনিক ঐতিহাসিকেরা এই বক্তব্যকে সঠিক নয় বলে মনে করেন। এদের মতে সিপাহীদের বৃত্তিগত স্বার্থে বিদ্রোহের সূচনা হয়। অতঃপর কোনো কোনো অঞ্চলে পৃথক পৃথক স্বার্থে রাজন্যবর্গ বা জনতা বিদ্রোহে যোগ দিয়েছিল। এদের লক্ষ্য ছিল স্বতন্ত্র। ভারতের জাতীয় স্বার্থের চেতনা সেখানে ছিল না, তাই এটিকে স্বাধীনতার যুদ্ধ বলা যায় না। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে এবং কেন প্রতিষ্ঠা করেন? উত্তর বলছি, রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। পৌত্তলিকতা পরিহার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনার একেশ্বরবাদী ধর্ম প্রচার, সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা, জাতিভেদে দীর্ণ রক্ষণশীল হিন্দু সমাজের সংকীর্ণতা দূর করা, খ্রিস্টান মিশনারিদের আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা, বৈদান্তিক হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটাতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের গুরুত্ব কী? উত্তর দেখে নাও। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির পূর্ববর্তী নেতাদের পরিচালিত সাংবিধানিক আন্দোলনের পরিবর্তে প্রত্যক্ষ সংগ্রামের সূচনা, ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের গণ্ডি অতিক্রম করে কৃষক, শ্রমিক, দিন দরিদ্র প্রভৃতি আপামর জনতার মধ্যে আন্দোলনের প্রসার, মুক্তি সংগ্রামে গণপ্রতিরোধের সূচনা, মুক্তি সংগ্রামে নতুন পদ্ধতি হিসাবে অহিংসা ও সত্যাগ্রহের সূচনা, গান্ধীজির সম্মোহনী ব্যক্তিত্বের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের নতুন রূপ ও ব্যাপ্তি, তার প্রভাব, ব্রিটিশ শাসনের প্রতি জনতার ঘৃণা ও স্বরাজলাভের উদগ্র বাসনা প্রভৃতি ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের গুরুত্ব। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব কিভাবে সৃষ্টি হয়? উত্তর বলছি, সন্ত্রাসের শাসন কার্যকরী করার জন্য জাতীয় মহাসভা কয়েকটি কমিটি যথা জননিরাপত্তা সমিতি, সাধারণ নিরাপত্তা সমিতি, সন্দেহের আইন, বিপ্লবী বিচারালয়, বিপ্লবের বদ্ধভূমির হাতে সকল ক্ষমতা তুলে দেয়। উপরোক্ত প্রথম দুটি কমিটি শাসন পরিচালনার নীতি নির্ধারণ ও শান্তি শৃঙ্খলার দায়িত্বে ছিল। সন্দেহের আইন দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে বিপ্লবী বিচারালয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতভাগাকে প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমিতে গিলোটিনে হত্যা করা হতো। এই ছিল সন্ত্রাসের রাজত্ব কায়েমকারী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।